Viewers, welcome to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is very important and that is taken from the poem Stopping by Woods on a Sunny Evening. The question is very important and this question is often said in the exam. Viewers, the question is comment on first use of the symbols in Stopping by Woods on a Sunny Evening. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Again, I am going to tell the question. Comment on first use of the symbols in Stopping by Woods on a Sunny Evening. Stopping by Woods on a Sunny Evening কবিতায় রবার্ট ফ্রস্ট যে সিম্বলগুলো বা প্রতীকগুলো ব্যবহার করেছেন তার উপর আলোচনা করো। Stopping by Woods on a Sunny Evening best demonstrates Frost's capacity of making images and giving them symbolic dimension. Stopping by Woods on a Sunny Evening রবার্ট ফ্রস্টের যে ইমেজ তৈরি করার ক্ষমতা এবং সেই ইমেজগুলোকে একটা প্রতীকী মাত্রা দেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা সুন্দরভাবে প্রকাশ করে এই কবিতাটি। অর্থাৎ আমরা সহজে যদি বলি রবার্ট ফ্রস্টের যে ইমেজ তৈরি করার ক্ষমতা এবং সেই ইমেজগুলোকে একটা প্রতীকী মাত্রা দেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতাটা এই কবিতাটাই খুব সুন্দরভাবে প্রকাশ করে। All the symbols used in this poem are very simple images taken from rural life. এই কবিতায় ব্যবহৃত সকল প্রতীক খুবই একেবারে সহজ সরল বা সাধারণ প্রতিচ্ছবি যেগুলো গ্রামীণ জীবন থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই কবিতার মধ্যে রবার্ট ফ্রস্ট যে প্রতীকগুলো ব্যবহার করছেন সেই প্রতীকগুলো গ্রামীণ জীবন থেকে নেওয়া হয়েছে এবং এই প্রতীকগুলো খুবই সাধারণ ইমেজ মানে প্রতিচ্ছবি। ইমেজ বলতে আমরা কোনো একটা গল্প শোনা বা গল্প পড়া মাত্র বা কোনো কিছু শোনা মাত্র আমাদের মনের ভিতরে যে প্রতিচ্ছবি তৈরি হয়, কতগুলো একটা সিন তৈরি হয়, ওই এরকম যদি তৈরি হয় তখন বলা হয় যে ইমেজ তৈরি হয়ে গেছে। The horse, the woods, the darkness, the freezing coldness, the promises, the distance and sleep are all very known images used here as symbols. তাহলে এই কবিতায় আমরা দেখি স্টপিং বাই উডস কবিতায় এই হর্স, উডস, ডার্কনেস অন্ধকার, দ্য ফ্রিজিং কোল্ডনেস বরফের মতো ঠান্ডা, দ্য প্রমিজেস প্রতিজ্ঞা, দ্য ডিস্টেন্স মানে দূরত্ব, অ্যান্ড স্লিপ এবং ঘুম, এই ঘুম এই যে আপনার শব্দগুলো এই শব্দগুলো খুবই এটা নন ইমেজেস। অর্থাৎ ঘুমের কথা আমরা ঘুম শব্দটি শোনা মাত্র আমাদের ভিতরে একটা হলো যে দৃশ্য তৈরি হয় যে কেউ একজন ঘুমাচ্ছে। তারপরে ঘোড়া যখন আমরা হর্স বলবো একটা ঘোড়ার ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই জন্য এগুলো খুবই সুপরিচিত আপনার ইমেজ এবং এই ইমেজগুলো এখানে সিম্বল মানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। The poem deals with the conflicting feelings inherent in every human heart. প্রত্যেকটা মানব হৃদয়ে নিহিত যে দ্বান্দ্বিক অনুভূতি সে অনুভূতিগুলো নিয়ে আলোচনা করে এই কবিতাটি। রবার্ট ফ্রস্ট সিলেক্টস অ্যান ইডিলিক সেটিং। রবার্ট ফ্রস্ট খুবই সুন্দর সরল এবং শান্ত একটা পরিবেশ বাছাই করেছেন এই কবিতায়। And chooses those images which can suggest his intended meanings well. রবার্ট ফ্রস্ট একটা খুব সুন্দর সরল শান্ত একটা পরিবেশ বাছাই করেছেন এবং ওই সমস্ত প্রতিচ্ছবি ইমেজগুলো ব্যবহার করেছেন যেগুলো তার উদ্দিষ্ট অর্থগুলো খুব সুন্দরভাবে বা ভালোভাবে ইঙ্গিত করে। অর্থাৎ সে যে বোঝাতে চাচ্ছে যে অর্থগুলো প্রকাশ করতে চাচ্ছে সেই অর্থ প্রকাশ করার জন্য যে ধরনের ইমেজ দরকার সেই ইমেজ তিনি বাছাই করেছেন এবং এই ইমেজগুলো সে যে অর্থ প্রকাশ করতে চায় সেই অর্থগুলোর খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে। দ্য স্পিকার রাইডিং এ হর্স টু এ ডেফিনিট ডেস্টিনেশন স্টপস নিয়ার এ ফরেস্ট। এখানে একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য একটা ঘোড়ায় চলে যাচ্ছে যে স্পিকার সেই স্পিকার একটা বনের নিকটে থেমে যায়। হি ফিলস লাইক স্টেইং দেয়ার দো দেয়ার ইজ নো সেফ শেল্টার নিয়ার বাই।
তিনি তার সেখানে থেকে যেতেই ইচ্ছে করে, যদিও সেখানে কোনো নিকটবর্তী নিরাপদ কোনো আশ্রয় নেই। He is sure that if he stays there, the owner of the forest will not know it. সে নিশ্চিত যে যদি সে সেখানে থেকে যায় তাহলে বনের মালিক এটা জানবে না। বিকজ হি লিভস ইন এ ফার অফ ভিলেজ, কারণ সেই বনের মালিক দূরবর্তী গ্রামে বাস করে বা দূরের গ্রামে একটা বাস করে। হেয়ার দ্য স্পিকার এলিয়েনেটস হিমসেলফ ফ্রম দ্য ওনার। এখানে যে স্পিকার বা বক্তা সে ওই অনার অর্থাৎ ফরেস্টের যে মালিক, বনের মালিক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বা আলাদা করে। ইনফ্যাক্ট ফ্রম দ্য হিউম্যান বিংস, অর্থাৎ সে বনের মালিকের থেকে নিজেকে আলাদা করে, অর্থাৎ সে মানব জাতি থেকে নিজেকে আলাদা করে বা বিচ্ছিন্ন করে। দাস দ্য অনার বিকামস এ সিম্বল অফ অল হিউম্যান বিংস। অতএব এখানে বনের মালিক হচ্ছে সকল মানব জাতির একটি প্রতীক। সিমিলারলি, একইভাবে দ্য লিটল হর্স দ্যাট শেকস হিজ বেল টু রিমাইন্ড whether it is wrong to stop in a solitary place in a freezing cold night is another symbol. অর্থাৎ একটা বরফ জমার মতো ঠান্ডা একটা রাতে একটা নির্জন স্থানে থামা ঠিক হবে কিনা এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে ছোট্ট ঘোড়াটি তার যে ঘণ্টা নাড়াচাড়া করে বা একটা ঘণ্টায় ঝাঁকি দেয়, সেই ছোট্ট ঘোড়াটি হচ্ছে আরেকটি প্রতীক। It stands for the matter of fact, common sense closely related to animality. মূলত এই ঘোড়াটি হচ্ছে প্রকৃতপক্ষে একটা সাধারণ কাণ্ডজ্ঞানই বোঝায়, যে সাধারণ কাণ্ডজ্ঞান প্রত্যেকটা অর্থাৎ প্রাণী জগৎ বা পশু জগতের সাথে একে নিবিড়ভাবে সম্পর্কিত। দ্য স্পিকার ইগনোরস দ্য রিমাইন্ডার অফ দ্য হর্স, কিন্তু এখানে বক্তা বা স্পিকার তিনি এই ঘোড়া যে স্মরণ করিয়ে দেয় সেই স্মরণ করিয়ে দেওয়াকে উপেক্ষা করে। দিস সিম্বলাইজেস অ্যানাদার এলিয়েনেশন অফ দ্য স্পিকার, এবং এই উপেক্ষা করা, ঘোড়া স্মরণ করিয়ে দেওয়াকে যে উপেক্ষা করে সেই উপেক্ষাটা হচ্ছে ওই স্পিকার বা বক্তার আরেকটি বিচ্ছিন্নকরণকেই বোঝায়। দিস টাইম, কিন্তু এইবার এই বিচ্ছিন্নকরণ, হি এলিয়েনেটস হিমসেলফ ফ্রম অল লিভিং বিংস, কিন্তু এইবার সে সকল লিভিং বিংস মানে হলো সকল প্রাণী কুল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে। দ্য ডার্কেস্ট ইভিনিং অ্যান্ড দ্য ফ্রিজিং কোল্ডনেস সিম্বলাইজ ডেথ। সবথেকে অন্ধকারময় সন্ধ্যা এবং বরফের মতো যে ঠান্ডা পরিবেশ, এই দুটোই মৃত্যু প্রকাশ করে। লাইকওয়াইজ, অনুরূপভাবে দ্য স্পিকার্স মোমেন্টারি অ্যাট্রাকশন ফর দ্য সলিটিউড অফ দ্য ফরেস্ট সিম্বলাইজেস হিজ ডেথ উইশ। একইভাবে ওই বনের যে নির্জনতা, সেই নীরবতার প্রতি স্পিকারের যে সাময়িক আকর্ষণ, সেই সাময়িক আকর্ষণটা তার মৃত্যু ইচ্ছাকেই প্রকাশ করে বা মৃত্যু ইচ্ছাই বোঝায়। বাট হি রিমেম্বার্স হিজ প্রমিসেস দ্যাট হি হ্যাজ টু কিপ, কিন্তু সে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করে, যে প্রতিজ্ঞা তাকে রাখতে হবে, অর্থাৎ যে দায়িত্ব তাকে পালন করতে হবে। হি ড্রোজ ব্যাক ফ্রম দ্য অ্যাট্রাকশন অফ দ্য উডস। এখানে কবি অর্থাৎ স্পিকার সে ওই বনের আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে নেয় বা বিরত থাকে। হিজ প্রমিসেস স্ট্যান্ড ফর দ্য রেসপন্সিবিলিটিস অফ এ মিনিংফুল লাইফ। তার প্রতিজ্ঞাগুলো একটা অর্থপূর্ণ জীবনের দায়িত্ব কর্তব্যই বোঝায়। হি ইজ অবলাইজড টু ট্রাভেল এ লং ডিস্টেন্স অফ সেভারেল মাইলস বিফোর হি স্লিপস। তার ঘুমানোর পূর্বে তাকে কয়েক মাইলের লম্বা দূরত্ব তাকে ভ্রমণ করতে হবে। দ্য মাইলস স্ট্যান্ডস ফর এ লং টাইম অফ পারফর্মিং ডিউটিস। এখানে মাইলস অর্থাৎ ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা দায়িত্ব পালন করার যে লম্বা সময়, দীর্ঘ সময়টাই বোঝায়। অ্যান্ড দ্য স্লিপ স্ট্যান্ডস ফর দ্য ফাইনাল স্লিপ, দ্য ডেথ। এবং ঘুম, যেটা হচ্ছে চূড়ান্ত ঘুমই বোঝায়, অর্থাৎ মৃত্যুকে বোঝায়। ঘুম বলতে এখানে
চূড়ান্ত ঘুম মৃত্যুকে বোঝায়। দ্য সিম্বলস ইন দিস পোয়েম আর প্রাইমারিলি ইমেজেস। এই কবিতায় যে প্রতীকগুলো হচ্ছে প্রাথমিকভাবে ইমেজ অর্থাৎ প্রতিচ্ছবি। দে আর ইউনিক ইন ক্যারেক্টার। এই প্রতিচ্ছবিগুলো বা এই প্রতীকগুলো হচ্ছে বৈশিষ্ট্যে বা চারিত্রিক দিক দিয়ে অদ্বিতীয়। অল অফ দেম আর রুটেড ইন এ সিম্পল রুরাল সেটিং। এই সবগুলো প্রতীক হচ্ছে একটা সাধারণ গ্রামীণ পরিবেশের গভীরে। বাট ইন ফ্রস্ট পোয়েটিক ক্রাফটসম্যানশিপ। কিন্তু রবার্ট ফ্রস্টের কাব্যিক নৈপুণ্যে বা কাব্যিক কৌশলে দে অ্যাজিউম সিরিয়াস মিনিংস। এই প্রতীকগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থ ধারণ করে বা বহন করে। দ্য ইউনিভার্সাল এনিগম্যাটিক কোয়েশন। সার্বজনীন বিভ্রান্তিকর একটা প্রশ্ন। টু বি অর নট টু বি হ্যাজ বিন প্রেজেন্টেড থ্রু এ সেট অফ সিম্বলস। কয়েকটি প্রতীকের মাধ্যমে একটা সার্বজনীন বিভ্রান্তিকর প্রশ্ন টু বি অর নট টু বি এটাই এখানে উপস্থাপনা করা হয়েছে। হাউএভার, যাই হোক, আনলাইক শেক্সপিয়ারের মতো নয়, রবার্ট ফ্রস্ট সাজেস্টস এ রিজলিউশন থ্রু এ সিমিলার সেট অফ সিম্বলস। শেক্সপিয়ারের মতো নয়, রবার্ট ফ্রস্ট এখানে কি করেছেন, কয়েকটি বা ওই অনুরূপ ধরনের যে প্রতীকের মাধ্যমে একটা সংকল্প বা একটা সংকল্পের ইঙ্গিত দিয়েছেন। সেটা কি, দ্যাট দ্য জার্নি অফ লাইফ শুড মার্চ অন, ইগনোরিং অল দ্য টেম্পটেশনস অ্যান্ড হ্যাজার্ডস। সকল ধরনের প্রলোভন এবং সমস্যাকে উপেক্ষা করে জীবনের গতিকে এগিয়ে নিতে হবে। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel and like, share and comment the video and press the bell icon for more videos like this.